আসসালামু আলাইকুম, সবাইকে আলকেনস্টাইনে স্বাগত। এই ক্লাসটাতে আমরা কি করতে যাচ্ছি তোমরা অলরেডি বুঝে গেছো। প্রতিটা ক্লাসের শুরুতে তোমাদেরকে আমি যে ইন্ট্রোটা দিচ্ছিলাম এটা আর এই ক্লাসটাতে না দেই, তো আমরা ডিরেক্ট এই ক্লাসের ভেতরে ঢুকে যাই। ওকে, সূচক ও লগারিদম এটার সিকিউ কত টাইপের হইতে পারে আমরা সেগুলো সলভ করব, ঠিক আছে? আচ্ছা, সূচক ও লগারিদমে সিকিউ যে কয়টা টাইপ আসে আমি আগে বলে ফেলি। সূচক রিলেটেড কিছু কোশ্চেন আসে, সূচক রিলেটেড আসে, ভালোই আসে। সূচক রিলেটেড, তারপর আসে লগারিদম রিলেটেড ম্যানিপুলেশন। সূচক রিলেটেডগুলো আসলে খুবই সহজ। লগারিদম রিলেটেড এন্ড দেন সূচক প্লাস লগারিদম দুটাকে কম্বাইন করেও আসে, সূচক প্লাস লগারিদম। লগারিদম আসলে নতুন কিছু না, সূচকেরই আরেকটা অ্যানাদার ফর্ম। ওকে, অ্যান্ড এই চ্যাপ্টারের সবগুলো কোশ্চেন সলভ করার জন্য সূচকের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা আসছে, এটা সূচক থেকে কীভাবে লগারিদম আসছে এটার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা, এটা যদি একটু ক্লিয়ার থাকে না, এই চ্যাপ্টারের কোশ্চেন আসলে সলভ করা অনেক বেশি ইজি। ফর এক্সাম্পল, কোথাও লেখা আছে, মনে করো এক্স, এক্সের উপর আমি পাওয়ার বসালাম পি, এক্সের উপর পাওয়ার পি বসাইলে আমি কত পাবো ভাইয়া? ধরো এ পাবো। আমি একটু তোমাকে বেসিক একটা এক্সাম্পল দিই, দেন আমরা ডিরেক্ট কোশ্চেন সলভিংয়ে ঢুকে যাবো। ওকে, ধরো কোথাও 2 আছে, 2 এর উপর পাওয়ার 3 বসাইলে আমি কত পাবো? 8 পাবো। এই কোশ্চেনটাই আস্ক করে সূচক। 2 এর সূচককে 3 বা 2 এর পাওয়ারকে 3, এই পাওয়ার কি বলতেছে? বলতেছে 2 এর উপর 3 বসাইলে তুমি 8 পাবা। 2 এর সূচক যখন 3, 2 এর পাওয়ার যখন 3, তুমি 8 পাবা। তো সূচক কি করে এটা পাওয়ার হিসেবে বসলে ভ্যালুটা কত আসবে এটা বলে দেয়। বাট আমরা যদি রিভার্স কোশ্চেনটা আস্ক করতে চাই বা জিজ্ঞেস করতে চাই, আচ্ছা 2 এর উপর পাওয়ার কত বসলে, 2 এর উপর পাওয়ার কত বসলে আমরা 8 পাবো, এই কোশ্চেনটা জিজ্ঞেস করারই একটা ওয়ে হচ্ছে লগারিদম। 2 এর উপর পাওয়ার কত বসলে আমরা 8 পাবো বলো তো? 3 বসলে। তাহলে কি বুঝলা? সূচক আমাদেরকে এই কোশ্চেনটা আনসার যে একটা বেজের উপর পাওয়ার বসে আমরা কত পাবো, আর লগারিদম আমাদেরকে এই কোশ্চেনটার আনসার খুঁজে দেয় যে একটা বেজের উপর পাওয়ার কত বসাইলে আমরা 8 পাবো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। একটা বেজের উপর পাওয়ার কত বসাইলে আমরা এই আর্গুমেন্টটা পাবো। সূচক বলে একটা বেজের উপর পাওয়ার এত বসাইলে আর্গুমেন্ট কত পাবো। তার মানে সূচক কাজ করে, সূচকের ক্ষেত্রে বেজ দেওয়া থাকে, পাওয়ার দেওয়া থাকে, এখান থেকে আমরা ক্যালকুলেট করি কি, এখান থেকে আমরা ক্যালকুলেট করি আর্গুমেন্ট। ওকে, আর লগারিদম কি নিয়ে কাজ করে? লগারিদমের ক্ষেত্রে দেওয়া থাকে বেজ আর আর্গুমেন্ট, ওখান থেকে আমরা বের করি পাওয়ার। মানে হচ্ছে এই বেজের উপর পাওয়ার কত দিলে আর্গুমেন্ট ওইটা আসবে। আর এটা কি করে? এই বেজের উপর পাওয়ার এত দিলে আর্গুমেন্ট কত আসবে, দ্যাটস ইট। এটা বুঝছো? মানে তোমার এই অধ্যায়ের অনেক কিছু এখন ইজি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি বেজের উপর পাওয়ার পি দিলে আমরা আর্গুমেন্ট এ পাই। ঠিক আছে, তাহলে সূচক এবং লগারিদম বেসিক্যালি তিনটা জিনিস নিয়ে কাজ করে, বেজ, আর্গুমেন্ট, পাওয়ার। বেজ, আর্গুমেন্ট, পাওয়ার। সূচকের ক্ষেত্রে আমাদের পাওয়ারটা আননোন থাকে, ওইটা আমরা খুঁজে বের করি, সরি লগারিদমের ক্ষেত্রে। আর সূচকের ক্ষেত্রে আমরা আর্গুমেন্টটা জানি না, বেজ আর পাওয়ার জানি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কোশ্চেন সলভিংয়ে চলে যাই। চলো, এখানে লগারিদম রিলেটেড কি কি কোশ্চেন আসছে দেওয়া আছে, তুমি এই ক্লাসটা করার পর এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, কি কি টাইপ আছে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা কোশ্চেন সলভিংয়ে যাই। এ বি সি এর মান নির্ণয় করতে বলতেছে। এ এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে। এটা সূচক রিলেটেড একটা কোশ্চেন, তাহলে ধাম করে লেখা ফেলো। এ বি সি, এর ভ্যালু কত দেওয়া আছে? x টু দি পাওয়ার p,
x টু দি পাওয়ার কিউ। তো আমি তোমাদেরকে সূচক এবং লগারিদমের যে সূত্রগুলো আছে এগুলো লেখাইলাম না, ওকে? কোশ্চেন সলভ করাইতে তুমি যেহেতু আমি ধরে নিচ্ছি তুমি এই ক্লাসটার আগে একাডেমিক ক্লাস করে আসছো, সব বেসিক বুঝে আসছো, ওকে? সো সূত্রগুলো তোমার জানা আছে। এখন আমরা কোশ্চেন সলভ করতে করতে সূত্রগুলো দেখবো, ওকে? বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার কিউ x টু দি পাওয়ার r, অ্যান্ড সি এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার p, ঠিক আছে? তো তিনটা গুণ করা মানে কি? তিনটা গুণ করা মানে উপরে পাচ্ছি x, এখানে বেস সেম, এখানে বেস সেম, বেস সেম, তার মানে উপরে আমরা কি করতে পারবো? আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারবো, p প্লাস কিউ প্লাস r। নিচে আমরা কি পাচ্ছি? নিচেও পাচ্ছি বেস সেম, তার মানে পাওয়ারগুলো যোগ করে দিতে পারবো, p প্লাস কিউ প্লাস r। তার মানে আলটিমেটলি এখানেও বেস সেম, এখানেও বেস সেম, তার মানে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটাকে বিয়োগ করে দিতে পারবো। এখানে তোমাকে আমি ধরেই নিচ্ছি তুমি সূত্রগুলো জানো। সো এটা কাটা আলটিমেটলি আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তার মানে এটার ভ্যালু এবিএস এর ভ্যালু আসবে 1, ঠিক আছে? একদম সহজ ক্যালকুলেশনস, তাই না? এই অধ্যায়ের অঙ্কগুলো করে মজা পাবা, খুব বড় হয় না, ছোট ছোট ক্যালকুলেশন, মজার ক্যালকুলেশন। প্রমাণ করো যে a টু দি পাওয়ার 1 বাই পি কিউ, এখানে প্রমাণ করতে বলতেছে a টু দি পাওয়ার 1 বাই পি কিউ ইন্টু b টু দি পাওয়ার 1 বাই কিউ আর ইন্টু c টু দি পাওয়ার 1 বাই আর পি ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলতেছে, ঠিক আছে? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে কাজ করা শুরু করি। লেফট হ্যান্ড সাইডে আমরা এর ভ্যালুটা, মানে এটা দেখে কি মনে হচ্ছে? এর ভ্যালু তো কোশ্চেনে দেয়া আছে, এর ভ্যালু ডিরেক্ট বসাই দাও। এর ভ্যালু কত? x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার q। বি এর ভ্যালু কত? এই টোটালটার উপর পাওয়ার হিসেবে কত আছে? এই টোটালটার উপর পাওয়ার হিসেবে আছে 1 বাই পি কিউ, ঠিক আছে? ইন্টু বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার q x টু দি পাওয়ার r। বি এর ভ্যালুটা বসালাম, টোটালটার উপরে কত আছে? 1 বাই কিউ আর, ঠিক আছে? সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার p। এটার উপরে পাওয়ার হিসেবে কত আছে? 1 বাই আর পি। একটা সুন্দর কিন্তু একটা মিল আছে, দেখো, p তারপর q তারপর r তারপর আবার p আসতেছে, দেখো p q q r r p। এটা চক্রক্রমিক রাশির প্যাটার্নটা মেনটেন করতেছে। তো এখানে যদি আমরা একটা বেসিক ক্যালকুলেশন করি, ভাইয়া দেখো এখানে বেস সেম, এখানে বেস সেম, তাহলে বিয়োগ হয়ে যাবে p মাইনাস q। যেহেতু আমাদেরকে দেখাতে বলছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে 1, তার মানে এগুলোকে যত বেশি সিম্পলিফাই করা পসিবল আমরা করব। সো এখানে একটা কমপ্লেক্স ফর্ম আছে, এটাকে সিম্পলিফাই করা মানে কি? দুইটা এক্স আছে, আমরা একটা এক্সে নিয়ে আসলাম, জাস্ট বেসিক সূত্র অ্যাপ্লাই করলাম যে একটা ভগ্নাংশের উপরের নিচে বেস সেম হলে তাহলে বেসটাকে একবার লিখে উপরের পর থেকে নিচের পর বিয়োগ করতে পারি। এটার উপরে জানি কত আছে? এটার উপরে আছে হচ্ছে 1 বাই পি কিউ ইন্টু এখানে x টু দি পাওয়ার কিউ মাইনাস আর, টোটালটার উপর আছে 1 বাই কিউ আর, তো এখানে আছে x টু দি পাওয়ার আর মাইনাস পি, উপরে আছে 1 বাই আর পি, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, একটা বেজের উপর যদি একটা পাওয়ার থাকে, টোটালটার উপর যদি আবার পাওয়ার থাকে, এই দুটাকে আমরা গুণ করতে পারি, তাই না? সো এটাকে আমরা একটু গুণ করে লিখি। x to the power p minus q divided by pq into x to the power q minus r divided by qr into x to the power r minus p divided by rp, ঠিক আছে? সো দেখো আবারও যেহেতু বেজ এখানে 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 সেম, যদি গুণাকারে থাকে আমরা তিনবার না লিখে একবার লিখে সবগুলো পাওয়ার যোগ করে দিতে পারি, ঠিক আছে? এখানে তোমরা বাকি ক্যালকুলেশন তোমরা আবার করতে পারবা। বাকিটাতে আমরা দেখব যে যখন আমরা এই পাওয়ারগুলোকে যোগ করে দিব p মাইনাস কিউ
p minus q divided by pq plus q minus r divided by qr plus r minus p divided by rp। এটা আসলে না দেখে বোঝা যায় কারণ চক্রক্রমিকভাবে আসছে তো সব। সো এখন তুমি উপরে যেটা হবে x এর উপর এগুলো যদি তুমি যোগ করো এখানে লসাগু আসবে p q r, ঠিক আছে? তুমি এটা 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 উৎপাদক বিশ্লেষণ করো, করে লসাগু করে দেখবা p q r পাবা। তাহলে উপরে তুমি পাবা হচ্ছে উপরে তুমি কত পাবা, pq যদি কাটা চলে যায় তাহলে r ইন্টু পি মাইনাস কিউ প্লাস এখানে পাবা qr যদি কাটা চলে যায় p ইন্টু কিউ মাইনাস আর, এখানে তুমি পাবা rp যদি কাটা চলে যায় q ইন্টু r মাইনাস পি। সো উপরে এইবার এখানে তোমার একটা বেসিক ক্যালকুলেশন করতে হবে, ওটা তুমি করতে পারবা, করলে মাঝখানে তুমি ক্যালকুলেশন করো, করলে একটা পর্যায়ে তুমি গিয়ে পাবা x টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই পি কিউ আর। আলটিমেটলি আমরা পাবো x টু দি পাওয়ার 0 এন্ড আমরা বলতে পারবো 1। এটাই রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? তো বা এটা তো তুমি পারবা, এই ক্যালকুলেশন আবার দেখার কোনো মানেই হয় না, এই বেসিক গুণ তুমি পারবা। ওকে, যোগ বিয়োগ করতে হবে। আচ্ছা, এবারে আমরা 3 নাম্বার কোশ্চেনটাতে চাই। এটাতে কি বলতেছে দেখো, এটাতে বলতেছে দেখাও যে p প্লাস কিউ লগারিদম a q প্লাস r লগারিদম b r প্লাস p লগারিদম c। এখানে প্রতিটা লগারিদমের বেস হচ্ছে 10 করে, এই জন্য আর ওটা মেনশন করে নাই, ঠিক আছে? আচ্ছা, আর লগারিদমের বেস যদি ই হয় তখন আমরা এটাকে লন লিখতে পারি, ঠিক আছে? ন্যাচারাল লগারিদম। আচ্ছা, তো এখানেও দেখাইতেছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাও কিন্তু আমরা পারবো। কিভাবে পারবো? তুমি জাস্ট এটা লিখো এখানে, তাহলে বুঝতে পারবা। আমি এখানে লেখা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, আমাদেরকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ক্যালকুলেট করে রাইট হ্যান্ড সাইড 1 আনতে হবে। পি প্লাস কিউ ডিরেক্ট এখানে ডিরেক্ট লেখা ফেলি। পি প্লাস কিউ এটার সঙ্গে গুণ আছে না, তার মানে কি লগারিদমের আর্গুমেন্টের উপর এটা পাওয়ার হিসেবে যাবে। লগারিদম এ পি প্লাস কিউ কিন্তু পাওয়ার হিসেবে চলে যাবে। তোমরা বলতে পারো ভাই এটা কেন করব আমি? ভাই এখানেও কি বাম পক্ষ সময় ক্যালকুলেট করে 0 আনতে হবে, তার মানে এখানে সূত্র অ্যাপ্লাই করে করে পুরোটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করতে হলে কি করতে হয়? কমপ্লেক্স ফর্ম থেকে সিম্পল ফর্মে নিতে হয়। তাই পি প্লাস কিউ ইন্টু লগারিদম, হ্যাঁ আর্গুমেন্ট এ আছে, 10 বেস লগারিদম অফ এ আছে, সেক্ষেত্রে এর উপর পি প্লাস কিউকে পাওয়ার হিসেবে নিয়ে গেলে কি এটা আমাদের জন্য বেশি সিম্পল হয় না? অবভিয়াসলি হয়। তারপরেরটা হচ্ছে এখানে আসবে 10 বেস লগারিদম অফ বি টু দি পাওয়ার কিউ প্লাস আর, এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের থার্ড টার্ম, এটা প্রথম টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্মে পাবো 10 বেস লগারিদম অফ সি, এটার উপর পাওয়ার পাবো আর প্লাস পি, ঠিক আছে? আচ্ছা, এখন জাস্ট তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ বি সি এর ভ্যালু বসাই দিতে হবে। বসাই দাও। এর ভ্যালু কত আছে লিখো। এর ভ্যালু কত আছে? x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার q আছে। x টু দি পাওয়ার p, x টু দি পাওয়ার q, এই টোটালটার উপরে আবার পাওয়ার আছে p প্লাস q। তো আমরা এখানে একটু সিম্পলিফাইড করে লিখে ফেলি, সেটা হচ্ছে x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q না লিখে আমরা লিখে দিচ্ছি x টু দি পাওয়ার p মাইনাস q। এই টোটালটার উপরে আছে p প্লাস q। তাহলে একটা জিনিস দেখো, x এর উপর পাওয়ার p মাইনাস q আছে, টোটালটার উপর আবার পাওয়ার p প্লাস q আছে, তার মানে কি? তার মানে এই পাওয়ারটা কিন্তু এই পাওয়ারটার সাথে গুণ হবে। বেসিক সূচকের সূত্র আমি ধরে নিচ্ছি তুমি একাডেমিক ক্লাস দেখে আসছো, প্রতিটা ক্লাসের শুরুতে টেস্ট পেপার সলভিং এর তোমাদেরকে বলে আসছি তোমরা একাডেমিক ক্লাস দেখে আসবা, দেখে এই ক্লাসটাতে আসবা। এখানে আমরা প্রবলেম সলভিং শেখাবো, তোমাকে আমি বেসিক শেখাবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে x এর উপর পাওয়ার অ্যাকচুয়ালি কত হবে? p মাইনাস q ইন্টু p প্লাস q। p প্লাস q ইন্টু p মাইনাস q, এটা কিসের সূত্র পড়ে? a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে। তার মানে এখানে আমি ডিরেক্ট এটা লিখে দিতে পারি q টু দি পাওয়ার p স্কোয়ার মাইনাস q স্কোয়ার। ওকে, এখানেও আমি সিমিলারলি লিখতে পারি লগ, তারপর এটা যেহেতু p স্কোয়ার মাইনাস q স্কোয়ার আসছে, তুমি নিশ্চয়ই খেয়াল করছো এগুলো চক্রক্রমিকভাবে
আসতেছে পি কিউ দেন আর দেন আবার পি। তার মানে এখানে পি কিউ আসছে, তার মানে এখানে আসবে কি কিউ আর, কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তুমি এখানে বি এর ভ্যালু বসাও এক্স টু দি পাওয়ার কিউ বা এক্স টু দি পাওয়ার আর, ওটাকে সিম্পলিফাই করো, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর হবে, আর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর এর উপর পাওয়ার থাকবে কিউ প্লাস আর, দুটো গুণ করলে কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর, যেটা সূত্র পড়লে অ্যাকচুয়ালি কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আসতে বাধ্য। ওকে, আচ্ছা এখানে দেখো, এখানে হবে কি আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, যেহেতু এখানে আর পি আছে। ওকে ডান। এইবারে একটা জিনিস দেখো, এখানে সবগুলো এক্স টু দি পাওয়ার আসবে। এইবারে এখানে একটা জিনিস দেখো, লগারিদমের একটা সূত্র আছে, তোমরা জানো কিনা জানি না, লগারিদমের একটা সূত্র আছে হচ্ছে লগারিদম tan বেসড লগারিদম অফ a প্লাস tan বেসড লগারিদম অফ b, এরকম হলে আমরা লিখতে পারি tan বেসড লগারিদম অফ a প্লাস b, ঠিক আছে? সরি, এটা আমরা লিখতে পারি tan বেসড লগারিদম অফ ab। মানে যদি একই আর্গুমেন্টওয়ালা এবং একই বেসওয়ালা অনেকগুলো লগারিদম যুগ আকারে থাকে, এগুলোকে তিনবারে না লিখে বা অনেকবারে না লিখে আমরা একবারে লিখতে পারি। দেখো এখানেও tan বেসড লগারিদম অফ x, এখানেও tan বেসড লগারিদম অফ x, এখানেও tan বেসড লগারিদম অফ x। তাহলে এই তিনটাকে আমরা আলাদা না লিখে একবারে লিখে ফেলি। tan বেসড লগারিদম অফ x to the power এভাবে লেখার জন্য বেসগুলো সেম হইলে ইনাফ, ঠিক আছে? আর কিছু লাগে না, ভেতরের আর্গুমেন্ট মিললে মিলুক, না মিললে নাই, ঠিক আছে? দেখো আর্গুমেন্ট কিন্তু মিলতেছে না, এখানে x to the power p স্কয়ার মাইনাস q স্কয়ার, x to the power q স্কয়ার মাইনাস r স্কয়ার। তো এখানে বেসিক্যালি এইগুলো একসাথে হয় কিসের বেসিসে? এখানেও বেস 10, এখানেও বেস 10। সো আমরা এই বেস 10 এই বেস 10 কে দুইবার আলাদা না লিখে একবারে লিখলাম, তাহলে ভেতরের আর্গুমেন্টগুলো কি হবে? ভেতরের আর্গুমেন্টগুলো গুণ হয়ে যাবে। এখানেও সেম, এইটাও tan বেসড লগারিদম অফ x, tan বেসড লগারিদম অফ x, ঠিক আছে? সো তিনটাকে তিনবারে না লিখে একবারে লিখলাম। লিখে এবার আর্গুমেন্টগুলো, সূত্র কি বলে? আর্গুমেন্টগুলোকে গুণ করে দিতে হয়। তো আর্গুমেন্ট, প্রথম আর্গুমেন্ট হচ্ছে আমাদের এটা p স্কয়ার মাইনাস q স্কয়ার, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে আমাদের এটা q স্কয়ার মাইনাস r স্কয়ার, থার্ড আর্গুমেন্ট হচ্ছে আমাদের এটা r স্কয়ার মাইনাস p স্কয়ার, ঠিক আছে? তোমাদের মধ্যে কে একজন স্টুডেন্ট বলছে, ভাই কোশ্চেন সলভিং ক্লাসে তো ডিটেলস দেখানোর দরকার নেই, আমরা তো কিছু না কিছু হলেও জানি, সো আপনি অনেক দ্রুত আগাবেন। এই জন্য অন্য ক্লাসগুলোতে আমি অনেক ডিটেলস দেখাইলেও এই ক্লাসটা তো অনেক দ্রুত এগোচ্ছি, বাট তোমাদের বুঝতে সমস্যা হবে না, ঠিক আছে? যদি এটার একাডেমিক ক্লাস দেখে থাকো আর কি, বা মূল বইটা একবার সলভ করে থাকো। আচ্ছা, তাহলে এবার এখানে আমরা বেসিক সূচকের সূত্র অ্যাপ্লাই করব। তিনটা বেস একই, তাই তিনটাকে তিনবার কেন লিখবো? আমরা একবার লিখবো। সেক্ষেত্রে কি করতে হয়? পাওয়ারগুলোকে যোগ করতে হয়। তাহলে পাওয়ারগুলোকে যোগ করে দাও, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখন উপরে দেখো সব কাটাকাটি চলে যাচ্ছে, তার মানে আমরা উপরে অ্যাকচুয়ালি পাচ্ছি tan বেসড লগারিদম অফ x টু দি পাওয়ার 0, অথবা বলা চলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 0 কে কত বলতে পারি? 1 বলতে পারি। এখন বলো লগারিদম অ্যাকচুয়ালি কি নিয়ে কাজ করে? লগারিদম আমাদেরকে একটা কোশ্চেন আস্ক করে যে tan এর উপর পাওয়ার কত দিলে আমরা আর্গুমেন্ট হিসেবে 1 পাবো? বলো, tan এর উপর পাওয়ার কত দিলে আমরা আর্গুমেন্ট হিসেবে 1 পাই? tan এর উপর পাওয়ার 0 দিলে আমরা আর্গুমেন্ট হিসেবে 1 পাই, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ওকে, বা দেখানো হলো। তারপর এখানে আসো, 2 নম্বর কোশ্চেন। a এর ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু দেওয়া আছে, c এর ভ্যালু দেওয়া আছে, m এর ভ্যালু দেওয়া আছে। m কোথায় আমাদেরকে বলতেছে m = 512 হলে x এর মান নির্ণয় করো। তাহলে m = 512 তাহলে x এর মান নির্ণয় করতে হবে, তাই না? তাহলে m = 512 হইলে এখান থেকে x এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 = m। m এর ভ্যালু 512 বলে দিছে। এখন তোমরা সূচকের বেসিক জিনিস থেকে জানো, বেসিক ক্যালকুলেশন যদি করে থাকো তাহলে জানো এখানে 2 টু দি পাওয়ার সামথিং আছে,
এই পাওয়ারের মধ্যে আমাদের চলকটা আছে, এটা ফেলে বের করতে হবে, আননোনটা আছে। এই আননোনটাকে পাওয়ার থেকে বেজে নামাইতে হবে। সেটার জন্য আমরা কি করতে পারি, এটাকেও আমরা 2 টু দি পাওয়ার সামথিং এ প্রকাশ করবো। তাইলে নিচের টু ক্যান্সেল আউট চিন্তা করতে পারবো। তাহলে ওই পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার লিখলে দুইটা বেজে চলে আসবে। তাহলে এটাকে 2 টু দি পাওয়ার কত লেখা যায়, 2 টু দি পাওয়ার 8 প্রবাবলি, বা 2 টু দি পাওয়ার 9। এটা তুমি 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 এভাবে একটা একটা করে ট্রাই করতে থাকবা। যেখানে গিয়ে 512 পাবা ওইটাই লিখবা। টু টু দি পাওয়ার 8, টু টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 256। তার মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 9 এ যেতে হবে। 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9, It's 512. তার মানে 512 কে আমরা 2 টু দি পাওয়ার 9 লিখতে পারি। তো এখান থেকে আমি ডাইরেক্ট লেখা দিতে পারি 2x plus 1 is equal to 9। এইখান থেকে বাকি ক্যালকুলেশন তো তুমি করতেই পারবা, তাই না? 2x is equal to 8, সুতরাং x is equal to 4। x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, তাই না? পারফেক্ট। আর এটা আগেই ডুপ্লিকেট করে নেওয়া উচিত ছিল। এবার খতে আসো, আমাদের এটা সলভড। খতে আসো, আমাদেরকে বলতেছে a বাই বি এটার উপর একটা পাওয়ার আছে, ইন্টু বি বাই সি এটার উপর একটা পাওয়ার আছে, সি বাই এটার উপর পাওয়ার আছে, এটার মান নির্ণয় করতে। কিন্তু সহজ, a বাই বি লেখা ফেলো। a হচ্ছে x টু দি পাওয়ার p, b হচ্ছে x টু দি পাওয়ার q। x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার q। এটার উপরে পাওয়ার কি আছে, p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার। p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ারস। আচ্ছা, তারপর ইনটু b বাই c আছে, ইনটু b বাই c আছে। b হচ্ছে x টু দি পাওয়ার r, সরি, b হচ্ছে x টু দি পাওয়ার q আর c হচ্ছে x টু দি পাওয়ার r। b হচ্ছে x টু দি পাওয়ার q, c হচ্ছে x টু দি পাওয়ার r। টোটালটার উপর আবার পাওয়ার কত আছে, পাওয়ার আছে হচ্ছে q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার। q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার। ওকে, তারপর কি দেওয়া আছে আমাদের, তারপর দেওয়া আছে c বাই a। ওকে, c হচ্ছে x টু দি পাওয়ার r আর a হচ্ছে x টু দি পাওয়ার p। x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার p। টোটালটার উপর আবার পাওয়ার কত দেওয়া আছে, টোটালটার উপর আবার পাওয়ার দেওয়া আছে r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার। r স্কয়ার প্লাস rp প্লাস p স্কয়ার। ওকে, ডান। এটা মান নির্ণয় করতে বলতেছে, তাহলে এটা তো সূচকের বেসিক ক্যালকুলেশন ভাইয়া এবং আপু। দেখো, এই যে দেখো সূচকের একদম বেসিক ক্যালকুলেশন, এই যে দেখো। তো ভেতরে কি করতে ইচ্ছে করতেছে ভাই, ভেতরে এক্স, এক্স বেস সেম, ভাগ আকারে দুইবার কেন লিখবো, একবার লিখবো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। টোটালটার উপর কিন্তু আবার এটা আছে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর অ্যান্ড এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর অ্যান্ড উপরে কিন্তু পাওয়ার হিসেবে কি পাবো, দেওয়াই আছে কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। তারপর এখানে
x টু দি পাওয়ার r মাইনাস p হবে। এই সূত্র আর আমি আলোচনা করলাম না, ঠিক আছে? আচ্ছা, এই টোটালটার উপর আবার পাওয়ার আছে r স্কোয়ার প্লাস rp প্লাস p স্কোয়ার। তারপর ভাইয়া একটা বেজের উপর একটা পাওয়ার আছে, ওটার উপর আবার পাওয়ার আছে, এই দুইটা কি হবে? গুণ হবে, তাই না? এই দুইটা গুণ হবে। তাহলে x টু দি পাওয়ার p মাইনাস কিউ, এই দুটো গুণ হলে কি হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ভাইয়া, p মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা জানি কিসের সূত্র ভাইয়া? এটা হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র। পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। তোমাদের যদি মনে না পড়ে আমি মনে করাই দিই, বীজগাণিতিক রাশি অধ্যায়টাতে এই সূত্রটা বারবার আমরা ইউজ করছি। এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তার মানে উপরে পাবো এক্স টু দি পাওয়ার পি কিউব মাইনাস কিউ কিউব, এখানে পাবো এক্স টু দি পাওয়ার কিউ কিউব মাইনাস আর কিউব, এখানে পাবো এক্স টু দি পাওয়ার আর কিউব মাইনাস পি কিউব। এবার এতগুলা এই একই বেস তিনবার রিপিট হয়েছে, খুদাই আমরা কেন এটাকে কষ্ট করে তিনবার রিপিট করে লিখবো? এটাকে তো আমরা একবারেই লিখে দিতে পারি, তাই না? এটাকে জাস্ট আমরা একবারেই লিখে দিতে পারি, এক্স লিখে এই পাওয়ারগুলো সবগুলো যোগ হবে। এখন এখানকার এটা এইটা এটা তুমি যোগ দিয়ে লিখো। এখন কাজ একদম সহজ, যোগ দিয়ে লিখলে তুমি পাবা এক্স টু দি পাওয়ার একটা আন্ডা, ঠিক আছে? সবগুলো কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, দেন আলটিমেটলি এটার ভ্যালু পাবো হচ্ছে 1, ঠিক আছে? তাহলে আমাদের ক্ষয়ের উত্তর হচ্ছে 1। ওকে, আচ্ছা, এখানে আসো। এখানে একটা সূত্র প্রমাণ করতে দিচ্ছে। আমরা এই সূত্রটা কিছুক্ষণ আগে কিন্তু ইউজ করছিলাম, যে যদি বেস সেম হয় এন্ড একই জিনিস যদি এইভাবে যোগ আকারে রিপিট হয়, তখন এটাকে আমরা এই তিনবারে না লিখে বা যতবার আছে ততবারে না লিখে একবার লিখতে পারি, অ্যান্ড দেন ভেতরে যে আর্গুমেন্টগুলো আছে এগুলাকে গুণ করে দিলেই চলে, এবিসি। এটা কিন্তু লগারিদমের একটা সূত্র, তাই না? সো আমরা তো প্রবলেম সলভিং ক্লাসে তোমাকে আমি সূত্র চেনাবো না, সূত্র শেখাবো না, তাই না? যেখানে যে সূত্রটা দরকার ডিরেক্ট ইউজ করবো, বলে দিব। ওকে, তাহলে এই সূত্রটাই প্রমাণ করতে দিচ্ছে আর কি আমাদেরকে বলতেছে এই সূত্রটা প্রমাণ করো। তাহলে এই সূত্রটা প্রমাণ করার জন্য ভাইয়া এবং আপু দেখো আমাদেরকে কি করতে বলতেছে, আগে এ বি সি কে লেফট হ্যান্ড সাইডে এ বি সি কে গুণ করতে বলতেছে, করে এটার এক্স বেসড লগারিদম দিতে বলতেছে। তাহলে আমরা এ বি সি আগে গুণ করি। ওকে, এ বি সি গুণ করলাম, এর ভ্যালু কত? এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার পি। বি এর ভ্যালু এক্স টু দি পাওয়ার কিউ, সি এর ভ্যালু এক্স টু দি পাওয়ার আর। ওকে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইজগুলো আমরা কি পাইলাম? এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, এটা পাইলাম। এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর পাইলাম, ঠিক আছে? আচ্ছা, এইবারে আমরা সামনে আগাই। আমাদেরকে কি বলতেছে? আমাদেরকে বলতেছে এবিসি এর এক্স বেসড লগারিদম নিতে। ওকে, নাও, সমস্যা নাই, আমাদের তো নিতে কোনোই সমস্যা নাই, তাই না? আচ্ছা, সেটা নেওয়ার আগে আমরা এখানে একটু প্রসেসিং করে নিই। সেটা হচ্ছে এক্স এক্স এক্স, একই জিনিস তিনবার রিপিট হয়েছে। ভাইয়া বলো, তুমিই বলো, আমরা একই জিনিসকে কেন তিনবার রিপিট করব? কোনো দরকার নেই তো, আমরা একবারে লিখবো। তাহলে এ বি সি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর। আচ্ছা, নাইস। এখন আমাদের বাম পক্ষে এবিসি এর সাথে লগারিদম আনতে হবে। তো এখানে তো লগারিদম চইলাই আসছে। আমরা তো এইটা আমরা কোথাও যদি লেখা থাকে এরকম a ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই বেস এক্স এর উপর পাওয়ার বি দিলে আমরা এ আর্গুমেন্টটাকে পাই, তাই না? তো এখানেও সেম জিনিস লেখো, আমরা এই বেস বি, এই বেস এক্স, এই এক্স এর উপর পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর দিলে আমরা আর্গুমেন্ট এ বি সি পাই।
দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড কিন্তু চলে আসছে, এই যে লেফট হ্যান্ড সাইড এক্স বেসড লগারিদম অফ এবিসি। দেখো কেন একদম ক্লাসের শুরুতেই তোমাদেরকে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করছিলাম, বুঝছো? এটা থেকে এটাতে কনভার্সন, এটা থেকে এটাতে কনভার্সন, এটার মিনিংটা বুঝাইছিলাম, এটা মিনিংটা বোঝার কারণে এখানে খুব সহজে মিলাই ফেলতে পারতেছি। ঠিক আছে, এইবার আমার জাস্ট ডান পক্ষে পি কিউ আর এর জায়গাতে, পি এর জায়গাতে আমাকে আনতে হবে এইটা, কিউ এর জায়গাতে আনতে হবে এইটা, এবং আর এর জায়গাতে আনতে হবে এইটা। আরে ভাই এটা তো আনার সোজা ভাই, দেখো তো পি এর জায়গাতে আনতে হবে এক্স বেসড লগারিদম অফ এ। তুমি দেখো তো এ কি দেওয়া আছে, এ দেওয়া আছে এক্স টু দি পাওয়ার পি, তাহলে এটা তো ডিরেক্টলি চলে আসতেছে ভাইয়া। এটাকে আমি যদি লগারিদমে কনভার্ট করি তাহলে কি হবে, লগারিদমে কনভার্ট করলে আমার আসবে যে বেজ এক্স, ঠিক আছে, এটার উপর পাওয়ার পি দিলে, এই পাওয়ার পি দিলে আমরা আর্গুমেন্ট এ পাই। সিমিলারলি আমি লিখতে পারবো এটা থেকে বি থেকে বি ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ, এখান থেকে লিখতে পারবো যদি আমরা বেজ এক্স এর উপর যদি আমরা পাওয়ার কিউ দেই তাহলে আর্গুমেন্ট আমরা বি পাবো, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি সি এর ক্ষেত্রে কি লিখতে পারবো, বেজ এক্স এর উপর পাওয়ার আর দিলে আমরা আর্গুমেন্ট সি পাই। তো এইগুলো এখানে লিখে ফেলো, এক্স বেসড লগারিদম অফ এবিসি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এক্স বেসড লগারিদম অফ এ, বি ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি, সরি কিউ ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স বেসড লগারিদম অফ বি, তার মানে আর ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এক্স বেসড লগারিদম অফ সি। এটাকে বাংলায় বলে এ এর এক্স ভিত্তিক লগারিদম, বি এর এক্স ভিত্তিক লগারিদম, সি এর এক্স ভিত্তিক লগারিদম। ওকে ডান, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলতেছিল, এন্ড আমরা সেটা প্রমাণ করে ফেললাম, মানে হচ্ছে প্রমাণিত। আর পরের কোশ্চেনে যাই, তাহলে এবারে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলি। ওকে আচ্ছা, এটা তোমাদের পারা উচিত নেই, আমরা এটাকে বেশ করে একটা কপি করে নিই। আচ্ছা এটা দেখো তোমাদের কিন্তু এটা পারা উচিত আসলে। দেখো কি বলতেছে এ ইজ ইকুয়াল টু 128 হলে পি এর মান নির্ণয় করো। সহজ কিন্তু, তাহলে 4 টু দি পাওয়ার টুয়াইস পি প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এর ভ্যালু দেওয়া আছে 128। তো বুঝতেই পারতেছো এটা এখানে 4 টু দি পাওয়ার সামথিং আছে, এখানে 4 টু দি পাওয়ার সামথিং এ সাজাইলে আমরা এটা ইজ ইকুয়াল টু এই পাওয়ারটা লিখতে পারবো, দেন আমরা এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। ওকে 4 টু দি পাওয়ার টুয়াইস পি প্লাস 1, 128 কে 4 টু দি পাওয়ার কত দিয়ে প্রকাশ করা যায়, 4 কিউব। The answer is 64. তার মানে 4 টু দি পাওয়ার 4 হবে, 4 টু দি পাওয়ার 4। Here's some info about 44. 4 to the power 4. The answer is 256. But আমাদের তো আসলে দরকার 128, তাই না? 4 কিউব। It's 64. তার মানে sometimes আমরা এরকম ঝামেলায় পড়বো যে এইখানে দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার সামথিং আছে, তাহলে এটাকে 4 টু দি পাওয়ার সামথিং এ কেন সাজাইতে পারতেছি না? সামটাইমস হবে না, সমস্যা নেই। তার মানে কি অন্য কোনো রাস্তা আছে? অন্য কোনো রাস্তা অবভিয়াসলি আছে। আমরা এটাকে কি লিখতে পারি দেখো তো, আমরা এটাকে 2 টু দি পাওয়ার, এটা কিন্তু লিখতে পারি টুয়াইস পি প্লাস 1, এটা লিখতে পারি না? অবভিয়াসলি লিখতে পারি। 4 কে 2 স্কোয়ার লেখা যায়, তাই না? এটা কিন্তু আসলে লেখা যায়, তাই না? এইবার 128 কে খুব ইজিলি 2 এর পাওয়ার হিসেবে এক্সপ্রেস করতে পারবা। 2 to the power 5. It's 32. 2 to the power 7. I found this on the web. 2 to the power 8 হবে। 2 to the power 8. It's turned on. 2 to the power 8. That would be 250. 2 to the power 7. The answer is 2 to the power 7. That would be 128. 2 to the power 7. তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি 4p plus 2 is equal to 7. 4p is equal to 5. সুতরাং p is equal to 5/4. এটাই অ্যান্সার।
ঠিক আছে? আচ্ছা আমরা খতে যাই। প্রমাণ করো যে b ডিভাইডেড বাই c ইজ ইকুয়াল টু 1/25। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কাকে পাচ্ছি? লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি v ডিভাইডেড বাই c। তাহলে v কত? এটা 5 টু দি পাওয়ার m প্লাস 1 m plus 1 divided by 5 to the power m to the power m minus 1। ঠিক আছে? আচ্ছা, এটাকে ভাগ দিতে বলতেছে c দিয়ে, তাই না? b divided by c equal to আমরা পাচ্ছি 25 m plus 1 divided by 5 to the power m minus 1। এটা আসলে সহজ, খুবই সহজ। to the power m plus 1। ঠিক আছে? আচ্ছা, ডান। এবার জাস্ট বেসিক ক্যালকুলেশন। ওকে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ দেওয়ার আগে আমরা এই জায়গাগুলো একটু প্রসেস করে নিই, এই জায়গাগুলো একটু প্রসেস করে নিই। ঠিক আছে? উপরে আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1, আর নিচে যদি আমি একটু প্রসেস করি তাহলে কি পাবো? 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m পাবো। ওকে, আর এই পাশে কি পাবো দেখো, যেহেতু এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 25 রেখে লাভকে এটাও 5 করে দিই, নিশ্চয়ই কাটাকাটি করা যাবে ইজিলি। তাহলে উপরে হবে 2m প্লাস 2, মানে 5 স্কোয়ার লিখছি, 25 এর জায়গায় 5 স্কোয়ার লিখছি। ওই 2 এর উপর 5 স্কোয়ারের উপর আবার m প্লাস 1 আছে, তাহলে ওই 2 এবং m প্লাস 1 গুণ হবে। ওকে, আর নিচে এটা আর এটা গুণ হবে, গুণ হলে আমরা সূত্র পড়ে যাই m প্লাস 1 m মাইনাস 1, তার মানে m স্কোয়ার মাইনাস 1, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়ে যায় m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপর জাস্ট তুমি এই জায়গাটা দেখো, এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করতেছি। তারপর এই জায়গাটা দেখো ভাইয়া, এখানে 5 আছে, এখানে 5 আছে, তুমি দুটোকে দুইবার কেন লিখবা? একবার লিখো, লিখো উপরের পর থেকে নিচের পর বিয়োগ করো। উপরে আছে m প্লাস 1, আর নিচে পাচ্ছি আমরা m স্কোয়ার, এটা বিয়োগ করলে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখো 5 টু দি পাওয়ার, উপরে আছে টুয়াইস m প্লাস 2, আর নিচে আছে m স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে m স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, আমরা অলমোস্ট মিলাই ফেলছি। তারপরের লাইনটাতে কি হবে ভাইয়া দেখো, এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ দেই, যেহেতু বেস সেম, ভাগ দেওয়ার সময় পাওয়ারগুলো বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ করো। এখানে কত পাচ্ছি? টুয়াইস m, তাই না? এখানে পাচ্ছি আমরা 5 টু দি পাওয়ার টুয়াইস m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, আর এই পাশে পাচ্ছি মাইনাস টুয়াইস m, ওকে, মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। ওকে, এখন একটা জিনিস দেখো, এইটা আর এটা কাটা চলে যাচ্ছে, এইটা আর এটা কাটা চলে যাচ্ছে। ঠিক আছে, এইটা আর এটা কাটা চলে যাচ্ছে, আলটিমেটলি থাকতেছে 5 ইনভার্স 2, যেটাকে কিনা আমরা লিখতে পারি 1/5 স্কোয়ার অথবা 25। এইটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা আমাদেরকে দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে, তাই না? ডান, তাহলে এটা আমাদের প্রমাণ করা হয়ে গেছে। এবার আমরা এটা সলভ করব। এটা একটু ট্রিকের ব্যাপার আছে, এটা একটু স্টার্ট দিয়ে রাখো। হ্যাঁ, সো বলতেছে d ইজ ইকুয়াল টু 4 হইলে d কত আমাদের? 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x, এটা হচ্ছে আমাদের d। এই d এর ভ্যালু যদি 4 হয় তাহলে x এর ভ্যালু বের করতে বলতেছে। ওকে, ফাইন, তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, এটাকে যদি আমরা যেহেতু x এর ভ্যালু বের করবো, তাহলে x কে সামহাও আমাকে বেজে নামাইতে হবে, আর বেজে নামাইতে হলে এই জায়গাটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে এই জায়গাটাকে তুমি সিম্পলিফাই করো, এখানে 3 টু দি পাওয়ার x প্লাস এখানে আছে 3 টু দি পাওয়ার, এটার মানে কি? এটার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1, এটার মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x। দেখো এটাকে ওই যে 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার x, সো উপরে নিচে বেস সেম, তাইলে ভাগের ক্ষেত্রে কি হবে? পাওয়ার বিয়োগ হবে 1 মাইনাস x।
সো আমরা রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করছি আর কি, ইকুয়াল টু 4। তো এখান থেকে দেখো আমি যদি দুই পক্ষে 3x দিয়ে গুণ দেই, আমার সিম্পলিফাই করা টার্গেট, ভগ্নাংশ সিম্পল ফর্ম না। 3x দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে পাবো 3x স্কয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3x। এবার একটা সিম্পলিফাইড ফর্ম আসছে। এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করতে চাই, তাইলে ভাইয়া এটা 3x না বাবা, এটা 3x না, এটা 3x না, এটা 3x স্কয়ার, এটা 3x। স্টিল আমাদের x কিন্তু কি, x আমাদের পাওয়ারই রয়ে গেল। সামহাউ আমাদেরকে x কে বেজে আনতে হবে। এটার জন্য আমরা কি করতে পারি? আচ্ছা 3x এটা ইজ ইকুয়াল টু কত? 3x ইজ ইকুয়াল টু যদি আমরা মনে করো সামথিং পাওয়া যায়, 3x ইজ ইকুয়াল টু 3 সামথিং এ প্রকাশ করা যাবে, দেন ওইখান থেকে বেস যেহেতু সেম x এর ভ্যালুটা পাওয়া যাবে। তাহলে আমি 3x এর ভ্যালু কত এটা যদি আমি সামহাউ ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমি x এর ভ্যালু পাওয়া যাবো। তাহলে আমার টার্গেট এখন 3x বের করা। ওকে, তাহলে একটা কাজ করো, এখানে 3x কে তুমি p ধরে নাও, কারণ আমার 3x এর ভ্যালু বের করা দরকার। এটাকে যদি আমি p ধরে নিই, তাহলে আমি পাবো p স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস 4p প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ড্যাম, দেখো কত জোস একটা ফরম্যাট চলে আসছে। এটাকে আমরা জাস্ট মিডল টার্ম ব্রেক করলে p এর ভ্যালু পাওয়া যাবে, মানে 3x এর ভ্যালু পাওয়া যাবে। আর 3x এর ভ্যালু পাওয়া গেলে ওইখান থেকে ডান পক্ষে 3 সামথিং মিলাবো, তাহলে দুই পাশ থেকে 3 ক্যান্সেল আউট, আমরা x এর ভ্যালু বের করে ফেলতে পারবো। p এর ভ্যালু যদি বের করতে চাই, মিডল টার্ম ব্রেক করো। 3 কে যদি মিডল টার্ম ব্রেক করা বীজগণিতিক রাশি অধ্যায়ে তোমাদের বুঝে আসার কথা, যেটাকে যদি ব্রেক করি, 3 এর দুটো উৎপাদক আছে 1 এবং 3, তাই না? 1 এবং 3 কে জাস্ট কিছু একটা করলেই আমরা এটা পাওয়া যাব। তাহলে 1 এবং 3 এর মধ্যে 1 আছে 3 আছে, বড়টার সামনে মাইনাস বসাবো নাকি ছোটটার সামনে মাইনাস বসাবো? এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমরা বড়টার সামনে মাইনাস বসাবো, ছোটটার সামনে প্লাস বসাবো। ছোটটার সামনে এখানে যেহেতু প্লাস আছে, মিডল টার্ম ব্রেক করার নিয়মটা তোমরা জানো তো নাকি? আমি এখানে এক্সপ্লেইন না করি, হ্যাঁ, ক্লাসটা বড় হয়ে যাবে। তোমাদেরকে মিডল টার্ম ব্রেক করা শেখানো হয়েছে, হ্যাঁ, আগের ক্লাসগুলোতে শেখানো হয়েছে। তো এখানে মিডল টার্ম ব্রেক করা তোমাদেরকে না শেখা, মিডল টার্ম ব্রেক করলাম, জাস্ট বলে দিলাম মিডল টার্ম ব্রেক করলাম। সো মিডল টার্ম ব্রেকের নিয়ম অ্যাপ্লাই করে তুমি এটা বুঝে নাও। ওকে, দেন এখান থেকে কি পাওয়া যাবে? p কমন পাওয়া যাবে, p মাইনাস 3। আর এখানে যদি p মাইনাস 3 এখানে পাইছি, এখানেও p মাইনাস 3 আনতে হবে, তাহলে এখানে মাইনাস 1 কমন নিলেই p মাইনাস 3 চলে আসতেছে। সো এখান থেকে এবার p মাইনাস 3টাকে যদি আমরা কমন নিই, তাহলে আমরা পাবো p মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে আমরা এখান থেকে পাইলাম p is equal to 3 and p is equal to 1। তার মানে আমরা পাচ্ছি 3x is equal to 3, 3x is equal to 1। ডান, আমরা এটাই চাচ্ছিলাম, 3x is equal to সামথিং পাই। তো এখান থেকে কত পাচ্ছি? সুতরাং x এর ভ্যালু কত? 1, মানে এখানে এটার উপর 1 আছে। আর এখানে 3x is equal to 3 লেখা যায়, তার মানে এখানে x এর ভ্যালু 0। তার মানে x এর আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, x এর একটা ভ্যালু 1 আর একটা ভ্যালু 0 হবে। ঠিক আছে, মিডল টার্ম ব্রেকটা আমি বললাম না, তোমরা রাগ করো না, কারণ মিডল টার্ম ব্রেক তোমাদের একদম ক্লাস 8 থেকে শিখে আসার কথা, হ্যাঁ। সো এটা নিয়ে আমি এলাবোরেট করি নাই, ইচ্ছা করি, হ্যাঁ, তোমরা কাইন্ডলি প্লিজ রাগ করো না। আচ্ছা, আমি একটু ভেরিফাই করব, ইয়া x এর ভ্যালু 0 এবং 1 আসবে। ওকে, আচ্ছা, আর পরের কোশ্চেনে চলে যায়। L, M, N তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে। L is equal to 1 হলে দেখা যায় A is equal to B। এত সহজ। তাহলে x to the power A, x to the power B, এটা is equal to L। L এর ভ্যালু দেওয়া আছে 1, এখান থেকে দেখাইতে হবে A is equal to B। তো এটা সহজ, x to the power A is equal to x to the power B, যেহেতু বেস সেম তার মানে অবভিয়াসলি A আর B সমান। ডান, সহজ একটা কোশ্চেন ছিল। আচ্ছা, ডান। আর এটা বি তে কি করতে বলছে দেখো, প্রমাণ করো যে
L to the power 1 by B into M to the power 1 by BC into N to the power 1 by CA is equal to 1. আচ্ছা, এই যে AB root over L দেওয়া আছে, এটার মানে কিন্তু এটাই, মানে something root x মানে হচ্ছে x to the power 1 by a। তোমাদের এটা জানার কথা, ঠিক আছে? সো এই অনুযায়ী লিখলাম। তো এই সেম প্রমাণ কিন্তু আমরা 1 নাম্বার কোশ্চেনে দেখে আসছি। এখানে L এর ভ্যালু উদ্দীপকে দেওয়া আছে, M এর ভ্যালু দেওয়া আছে, N এর ভ্যালু দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেট করলে একটা সময় রাইট হ্যান্ড সাইডে 1 আসে। এটা আমরা করব না, এটা আমরা একে করে ফেলছি। এন্ড সিমিলারলি একেও এক্স্যাক্টলি আমরা এই সেম কোশ্চেনটা সলভ করে আসছি, জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিছে। সো এটা আমরা করব না, এই দুইটাই তোমরা করতে পারবা। ওকে, আচ্ছা আচ্ছা এটাতে দেখো, এটা নতুন একটা কোশ্চেন, 3√2 বেসড লগারিদম অফ 324 এর মান নির্ণয় করো। এটা যদি নির্ণয় করতে চাই, দেখো বেসটা দেখছো, মানে আমাদেরকে জানতে যাচ্ছে 3√2 এটার উপর পাওয়ারটা কত হইলে আমরা আর্গুমেন্টে 324 পাবো। এটা সলভ করার অ্যাপ্রোচ হচ্ছে, তুমি যে সিম্পলি 324 কে 3√2 টু দি পাওয়ার সামথিং এ প্রকাশ করতে পারো কিনা দেখো। এখানে ক্লুই দেওয়া আছে, এখানে বেজে 3√2 দেওয়া আছে, মানে 324 কে আমি সামহাউ 3√2 টু দি পাওয়ার সামথিং এ সাজাবো। সাজাইলেই একটা সূত্র পড়বে, দেন আমরা এটার ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। এই টাইপ বেজে যদি এরকম কমপ্লেক্স ভ্যালু দিয়ে একটা আর্গুমেন্ট দিয়ে বলে এটার মান কত, তোমরা জাস্ট সিম্পলি আর্গুমেন্টটাকে বেজ টু দি পাওয়ার সামথিং এ সাজাবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে এই টাইপ কোশ্চেনের ট্রিক। ওকে, এখন তোমাকে একটা করে ট্রাই করতে হবে, বাট অবশ্যই 324 3√2 টু দি পাওয়ার সামথিং এ সাজবে। তাহলে আমি 3√2 এর উপর 1 দিলে তো 3√2ই আসবে, 2 দিয়ে দেখি কত হয়। 2 দিয়ে দিলে আমরা দেখব 9 × 2 হয় না। 3√2 এর উপর কিউব দিয়ে দেখি কত হয়। কিউব দিলে 27 ইন্টু 2√2, এটাও কিন্তু হয় না, তাই না? 27 × 2 তাও হয় না। 3√2 এর উপর এবার 4 দিয়ে দেখো, 4 দিলে 3⁴ ইন্টু √2 টু দি পাওয়ার 4 মানে কি? √2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। এটা হইতে পারে, আমি একটু হিসাব করে দেখি। 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার, এই যে এটা 324 হচ্ছে। তার মানে 3√2 এর উপর আমরা যদি 3√2 এর উপর যদি আমরা 4 দেই, তাইলেই হচ্ছে 324 আসতেছে। এই 4টাকে আমরা কি একদম লগারিদমের সামনে লিখতে পারবো, 3√2 আর এখানে 3√2। এখানে যেহেতু এবার দেখো এটার ভ্যালু কত, এই বেইজের উপর পাওয়ার কত দিলে 3√2 পাবো, পাওয়ার 1 দিলে। তার মানে এই টোটালটার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1, আর থাকে হচ্ছে এখানে 4 4 × 1, তার মানে এটার आंसर হচ্ছে 4। ওকে, এটা বারবার। এইবার এখানে দেখো এই যে এটার মান নির্ণয় করতে বলতেছে, এক্স্যাক্টলি সেম কোশ্চেন আমরা সলভ করছি। গতে দেখাও যে এটা = 1, এক্স্যাক্টলি সেম কোশ্চেন আমরা সলভ করছি। সিমিলার কোশ্চেন আমরা 1 2 এ সলভ করছি। সো এই কোশ্চেনটা আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে? এটার মানটা যদি তোমাদেরকে আমি বলে দেই, মানটা বলে দেওয়া যায়, এটার মান পাবো 1। ওকে, আচ্ছা এটা জাস্ট ওই a এর ভ্যালুটা বসাবো, b এর ভ্যালুটা বসাবো, বসায় ওই যে টাইপের ক্যালকুলেশনস করছিলাম 1 2 তে, ওটা করবা, তাইলে হয়ে যাবে। আর এটা দেখি, 2 ভিত্তিক 11 লগারিদমের পূর্ণক নির্ণয় করে, এটা একটা নতুন টাইপ একটা কোশ্চেন। 2 ভিত্তিক, এটাকে ডুপ্লিকেট করে নিই।
2 ভিত্তিক 11 এর লগারিদমের পূর্ণক নির্ণয় করো। তাহলে এটা জাস্ট ক্যালকুলেটরে চাপ দাও, তাহলে হয়ে যাবে 2 11। কারণ 11 কে তুমি কোনোভাবেই 2 টু দি পাওয়ার সামথিং এ সাজাইতে পারবা না, বুঝছো? তো এটা ক্যালকুলেটরে করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আমরা 3.459 ডট ডট ডট। ওকে, তাহলে এটার ভ্যালুর পূর্ণক কত? এটার পূর্ণক হচ্ছে 3। ঠিক আছে, এটা অ্যান্সার। ওকে, এটার পূর্ণক হচ্ছে আমাদের 3। ঠিক আছে, এটা অ্যান্সার। আচ্ছা, তারপর আমাদেরকে কি বলতেছে? প্রমাণ করো যে x ইনভার্স ইকুয়াল টু 2 মাইনাস, এটা হইতেছে এই যে এই পার্টটুকু হইতেছে আমাদের বীজগাণিতিক রাশি অধ্যায়ের। হ্যাঁ, সো এই পার্টটুকু আমরা বীজগাণিতিক রাশি অধ্যায়ে এই সেম কোশ্চেনটা সলভ করাইছি। সো তোমরা ওই অধ্যায় দেখে থাকলে এটা পারবা। ওকে, এখানেও দেখো এক্স্যাক্টলি সেম কোশ্চেন আমরা 1-2 সলভ করে আসছি, এক্স্যাক্ট সেম প্রসিডিউরের। এটাও তুমি করতে পারবা। হ্যাঁ, এটাতে আমরা সময় নষ্ট না করি। এই অধ্যায়ের সবগুলো কোশ্চেনই মোটামুটি এই টাইপের। ঠিক আছে, তারপরে এটাতে দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, c স্কয়ার ইকুয়াল টু a, সরি c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। তাহলে x y z এর মান নির্ণয় করো। এটা একটা নাইস কোশ্চেন, আসো আমরা এটা সলভ করি। আচ্ছা, x y z এর মান নির্ণয় করব, তাই না? দেখো কি দেওয়া আছে, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b দেওয়া আছে, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c দেওয়া আছে, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a দেওয়া আছে। দেখো একটা কিন্তু আরেকটার সাথে লিংক করা। দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, লিংক করা। তাহলে লিংক ধরেই আগাও, এখান থেকে শুরু করো। c টু দি পাওয়ার z ইকুয়াল টু a, c এর ভ্যালু কত দেওয়া আছে? b টু দি পাওয়ার y, তাহলে এটা বসাই দাও, b টু দি পাওয়ার y টু দি পাওয়ার z ইকুয়াল টু a। ঠিক আছে, আবার দেখো এখানে যে b আনছো, b আবার কার সমান? a টু দি পাওয়ার x এর সমান, বসাই দাও না, সমস্যা নাই তো। a y z গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার x টু দি পাওয়ার y z ইকুয়াল টু a। ঠিক আছে, এবার এই পাশে আসো। এবার তুমি কি লিখতে পারতেছো? এবার তুমি লিখতে পারতেছো এখান থেকে এই পাওয়ারের উপর আবার এটা পাওয়ার আছে, তার মানে গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার x y z ইকুয়াল টু a। এবার x y z এর মান নির্ণয় করতে বলছে, তাহলে কি করবা? এখানে 1 আছে, বেজ সেম, তার মানে পাওয়ার টু দুইটা ইকুয়াল, তার মানে x y z ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা সহজ, কিন্তু ওই অ্যাপ্রোচটা না বুঝলে তোমাদের কাছে কঠিন লাগবে। ঠিক আছে, তারপর দেখো এই টাইপ কোশ্চেন আমরা 1-2 সলভ করে আসছি। ঠিক আছে, এটা দেখাবো না। হ্যাঁ, আমরা যাবো হচ্ছে এটাতে সরল করতে, এটাতে যাব। এই কোশ্চেনটা লিখি, এখানে আমাকে বলতেছে সরল করো, মানে এটার মান নির্ণয় করতে বলতেছে আর কি। তাহলে কোশ্চেনটা আগে আমি লিখি এখানে, e বেসড লগারিদম অফ a কিউব b কিউব ডিভাইডেড বাই c কিউব প্লাস e based logarithm of b cube c cube divided by d cube plus e based logarithm of একটা টার্ম, দুইটা টার্ম, অনেকগুলো টার্ম এখানে, প্রথম দুইটা লেখা ফেলছি, তাই না? আচ্ছা, তারপর বাকি রইল c কিউব d কিউব। আমাদের এটা আরেকটু ছোট করে লেখা উচিত ছিল, c কিউব d কিউব ডিভাইডেড বাই a কিউব, এন্ড ফাইনালি এটা শেষে কি আছে? এটা শেষে আছে হচ্ছে 3e বেসড লগারিদম অফ b স্কয়ার c। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, চারটা টার্ম আছে, তাই না? এটা মান নির্ণয় করতে বলতেছে, সরল করতে বলতেছে। সরল করা মানে বুঝো তো, সরল করা মানে জিনিসটাকে সিম্পলিফাই করা, সহজ করা, ছোট করা। ছোট করার জন্য আমরা কি কি খুঁজবো? মিল খুঁজবো, মিল ধরে ধরে সূত্র ফেলাই ছোট করে দিব। তাহলে দেখো এখানে কি কি মিল আছে, দেখো প্রতিটা টার্মের মধ্যে আমাদের টার্গেট প্রতিটা টার্মকে যত পসিবল ছোট করা। এটার বেজও ই, এটার বেজও ই, এটার বেজও ই, এটার বেজও ই। তাহলে আমরা চারটা টার্মকে কি একটা টার্ম হিসেবে কিন্তু তাহলে লিখতে পারি। আমরা একটা ফর্মুলা জানি না? আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে
এরকম হইলে যেহেতু বেজ সেম আমরা এটাকে একবার লিখতে পারি, লিখে এই এক্স আর ওয়াই কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তারপরে আমরা চাইলে পুরোটাকে একটা লাইনে লিখতে পারি। কিন্তু এখানে দেখো একটা জিনিস, এই টার্মটা আর এই টার্মটা দেখতে একরকম, এই টার্মটা দেখতে একটু অন্যরকম। তার মানে কোশ্চেনে কিন্তু তোমাকে একটা ক্লো দিচ্ছে যে এটাকে আলাদা রাখো, এটাকে একসাথে করে ফেলো না, পরে দেখা যাবে কি করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাইলে কোশ্চেনে যেহেতু আমাদেরকে একটা ক্লো দিচ্ছে, আমরা ওই ক্লো অনুযায়ী আগায়া প্রথম তিনটাকে একসাথে করে ফেলি সূত্র অনুযায়ী। এটার বেস সেম, এটার বেস সেম, এটার বেস সেম। তার মানে এটাকে আমরা তিনবার না লিখে এটাকে আমরা কয়বার লিখতে পারি, এটাকে আমরা একবার লিখতে পারি। ই বেস লগারিদম অফ, অ্যান্ড এই আর্গুমেন্টগুলো কি হবে, এই আর্গুমেন্টগুলো আবার গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে দাও, এ কিউব বি কিউব সি কিউব ইন্টু বি কিউব সি কিউব ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব এ কিউব। আর ওইটার জায়গাতে থেকে যাবে -3 ই বেসড লগারিদম অফ বি স্কোয়ার সি। ঠিক আছে? ওইটার জায়গাতে রেখে দিচ্ছে। এখন দেখো এই সি কিউব এটা কাটা চলে যাচ্ছে, এ কিউব আর এটা কাটা চলে যাচ্ছে, ডি কিউব আর এটা কাটা চলে যাচ্ছে। উপরে আলটিমেটলি কি থাকতেছে, উপরে থাকতেছে ই বেসড লগারিদম অফ এ কিউব কাটা দিছি, সি কিউব কাটা দিছি, ডি কিউব আর ডি কিউব কাটা দিছি। উপরে থাকতেছে দেখো বি কিউব স্কোয়ার, মানে দুইটা বি কিউব থাকতেছে, আর থাকতেছে সি কিউব। আর এখানে থাকতেছে -3 লগ ই বেসড বি স্কোয়ার সি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো, এই দুইটা জিনিস কিন্তু অলমোস্ট সেম। এখানে দেখো ই বেসড লগারিদম আছে, ই বেসড লগারিদম আছে, এখানে বি স্কোয়ার সি আছে, এখানে কিন্তু চাইলে বি স্কোয়ার সি আনা যায়, এখানে চাইলে তুমি কিন্তু বি স্কোয়ার সি আনতে পারবা। এটার সামনে 3 আছে, এটার সামনে কি আমরা চাইলে 3 আনতে পারি না? এটার সামনে কিন্তু আমরা চাইলে 3 আনতে পারি। কিভাবে আনতে পারি তুমি দেখো, এখানে আমি একটু ছোট করে লিখি। বি এর উপরেও কিউব আছে, সি এর উপরে কিউব আছে, তার মানে এই স্কোয়ারটাকে তুমি কিন্তু চাইলে ভিতরে ঢুকাই দিতে পারবা, আর 3টাকে কিন্তু উপরে পাঠিয়ে দিতে পারবা। তার মানে তুমি বলতে পারো বি স্কোয়ারের উপরে কিউব আছে। এটা আমি তোমাকে এখানে লিখে দেখাই, বি কিউব স্কোয়ার যেই কথা, বি স্কোয়ার কিউব একই কথা। ঠিক আছে? আচ্ছা, কেন আমি বি স্কোয়ার লিখতেছি তুমি একটু পরেই বুঝবা, আগে এটা বুঝো যে বি কিউব স্কোয়ার যে কথা, বি স্কোয়ার কিউব একই কথা। তো এইভাবে যে লিখলাম আমি, বি স্কোয়ারের উপরও কিউব আছে, সি এর উপরে কিউব আছে, তার মানে টোটালটার উপরেই কিউব আছে। এই কিউবটাকে কিন্তু আমি চাইলে সামনে লেখা দিতে পারি। এখন দেখো কাহিনী কি হয়েছে, প্রথম টার্ম আর দ্বিতীয় টার্ম হুবহু মিলে গেছে। হ্যাঁ, এটা তুমি কাটা দিতে পারবা টোটালটা, আলটিমেটলি পুরোটার ভ্যালু 0 আসবে। বুঝছো? তাহলে ওই যে শুরুতে ক্লু দেওয়া ছিল এটাকে যাতে আমরা একসাথে না করি, ওইগুলোকে একসাথে করলাম, করে সূত্র ফেলালাম, ফেলানোর পর এই টার্মটার দিকে তাকায় দেখি যে আচ্ছা এখানে পাওয়ার হিসেবে তুমি যদি সূত্রগুলো ভালো করে চিনো, তোমার কমন সেন্স এমনিতেই কাজ করবে, আর কোশ্চেন সলভ করা থাকলে তো কোনো কথাই নেই, কমন সেন্স এমনিতেই কাজ করবে। আচ্ছা, এখানে বি স্কোয়ার আছে, এখানে কিন্তু বি স্কোয়ার আছে, এখানে খালি সি আছে, এখানেও খালি সি আছে, এই যে বি এর উপর কিউব আছে, সি এর উপর কিউব আছে, কিউবটা সামনে নিয়ে গেলে এখানে 3 পাচ্ছি, পুরোটাকে মিলানো সম্ভব, চাইলে মিলাই দিচ্ছি, কাটা গেছে, 0 চলে আসছে। ঠিক আছে? এটাই আমাদের এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন ছিল। তো আমরা এই অধ্যায়টা থেকে যেই কোশ্চেনগুলো দেখলাম, এইগুলো যদি তুমি যে অ্যাপ্রোচগুলো দেখালাম, এই অ্যাপ্রোচগুলো মেনটেন করে যদি একদম শুরুতে যে চার্টটা দেখাইছি ওই চার্ট অনুযায়ী বোর্ডের যত কোশ্চেন আছে সব যদি সলভ করো, এখান থেকে সিকিউ আসলে তুমি শিওর সলভ করতে পারবা। তবে এখান থেকে পুরোপুরি একটা সিকিউ আসে না,
হয়তো একটা সিকিউর খ কিংবা গ আসতে পারে অথবা ক আসতে পারে, ঠিক আছে? তো আমি সাজেস্ট করবো এটা থেকে এমসিকিউর প্রিপারেশন শিওর নাও। সিকিউর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তুমি এটাকে একটা ব্যাকআপ চ্যাপ্টার হিসেবে নিতে পারো, ঠিক আছে? তো তোমাদের সাথে কথা হবে পরের অধ্যায়ে।